গল্পের শুরুতে আমরা নূর নামের একটা বাচ্চা ছেলেকে দেখি। সে কাশ্মীরে তার দিদি আর জামাইবাবুর সঙ্গে থাকে, আর তারা ভীষণই হাসি খুশি একটা পরিবার ছিল। এরপর আমরা দেখি যে নূর তার জামাইবাবুর সঙ্গে তার জামাইবাবুর যেই বাড়িতে কাজ করতো সেই বাড়িতে যায়। আর সেই বাড়িটা হচ্ছে সেখানকার বড় বেগমদের বাড়ি। আর নূর নিজেও সেখানে ছোট মোটো কাজ করতে শুরু করে। এরপর একদিন নূর সেই বাড়িরই মেয়ে ফিরদৌসকে দেখতে পায়। আর ফিরদৌসকে প্রথম দেখাতেই নূরের ভীষণ পছন্দ হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে ফিরদৌসের মায়ের নাম হচ্ছে বেগম হজরত জাহান। ফিরদৌস আর নূর একে অপরের ভালো বন্ধু হয়ে যায়, কিন্তু হজরত জাহান এই জিনিসটা পছন্দ করতেন না। আর তিনি নূরকে একটা গরিব ছেলে হওয়ার জন্য আর ফিরদৌসকে পছন্দ করার জন্য মাঝে মাঝে খোঁটা শোনাতেন। এরপর একদিন দেখা যায় যে নূরের দিদি কাশ্মীরের একটা বম ব্লাস্টে মারা গেছে। আর নূর এতে ভীষণই দুঃখ পায়। আর তারপরই নূর এটাও জানতে পারে যে হজরত জাহান তার মেয়ে ফিরদৌসকে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়ে দিয়েছে, যেটা শুনে নূরের ভীষণই খারাপ লাগে। আর হজরত নূরকে জানায় যে নূর যদি সত্যি ফিরদৌসকে ভালোবাসে তাহলে তাকে ফিরদৌসের যোগ্য হতে হবে, না হলে সে কোনোদিনও ফিরদৌসকে পাবে না। আর এরপর নূর সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যে অনেকগুলো বছর কেটে গেছে আর নূর এখন অনেক বড় হয়ে গেছে। আর নূর একজন অনেক বড় মাপের আর্টিস্ট। আর সে এখন তার জামাইবাবুর সঙ্গে কাশ্মীরেই থাকে। এরপর দেখা যায় যে একদিন বেগম হজরত নূরের সঙ্গে দেখা করতে আসেন আর নূরের আর্টের কদরও করেন। আর নূরের সঙ্গে ফিরদৌসকে নিয়ে কিছু কথাবার্তাও বলেন। এরপর দেখা যায় যে দিল্লির একটা বড় আর্ট কলেজে নূরের স্কলারশিপের ব্যবস্থা হয়। আর নূর এই আর্ট কলেজে যাওয়ার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছিল, কিন্তু টাকা পয়সার অভাবে সে এই আর্ট কলেজে যেতে পারছিল না। আর স্কলারশিপের কথা জানতে পেরে নূর ভীষণই খুশি হয়। আর এরপর নিজের জামাইবাবুর কাছ থেকে বিদায় নিয়ে নূর এই আর্ট কলেজে চলে আসে। আর দিল্লিতে নূরের সঙ্গে ফিরদৌসের এত বছর পর দেখা হয়। আর দুজনই দুজনকে দেখে ভীষণই অবাক হয়। এরপর তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। আর নূরের কিছু কিছু কথাতে এটা মনে হতে থাকে যে হয়তো বেগম হজরত জাহানই নূরের এই স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছেন, কারণ তিনি বারবার বলতেন যে নূরকে ফিরদৌসের যোগ্য হতে হবে। আর এটা ভেবে নূরের ভীষণই ভালো লাগে। এরপর ধীরে ধীরে দেখা যায় যে নূর আর ফিরদৌসের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। আর তারা দুজন একে অপরের কাছাকাছি আসে। কিন্তু ফিরদৌসের নিজের মায়ের কথাটাও মাথায় ছিল যে কোনোদিনও নূরের মতন গরিব ছেলেকে ভালো না বাসতে, কারণ সে ফিরদৌসকে কোনোদিনও সুখী করতে পারবে না। আর ফিরদৌসের মনে ভয় ছিল যে নূর যদি তাকে ছেড়ে দেয়। তাই ফিরদৌস নূরকে জানায় যে সে তার সঙ্গে থাকতে পারবে না। আর পাকিস্তানের একজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সনের ছেলে বিলালের সঙ্গে নূরের বিয়ে ঠিক হয়েছিল। আর নূর জানায় যে বিলালকেই তাকে বিয়ে করতে হবে। আর এরপর দেখা যায় যে ফিরদৌস কাশ্মীরে ফিরে আসে। আর নূর নিজের কাজে মন দেয়, কিন্তু সে ফিরদৌসকে কিছুতেই ভুলতে পারছিল না। অন্যদিকে ফিরদৌসের বিলালের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে যায়। আর সবাই খুবই খুশি ছিল, কিন্তু ফিরদৌস কিছুতেই খুশি হতে পারে না। অন্যদিকে দেখা যায় যে নূর একজন বড় আর্টিস্ট হয়ে যায় আর তার আর্ট এক্সিবিশন হয়। আর দেখা যায় যে এই এক্সিবিশনে বেগম হজরতও আসেন। আর নূর তাকে দেখে একটু অবাক হয় আর তার কাছে ফিরদৌসের কথাও জানতে চায়। অন্যদিকে বেগম নূরকে ইশারায় ইশারায় অনেক কথা বলতে চান। এরপর আমরা বেগম হজরত জাহানের অতীত জীবনের কথা জানতে পারি। আসলে তিনি যখন ইয়াং ছিলেন তখন তিনি একটা গরিব ছেলেকে ভালোবেসেছিলেন। আর তার ভালোবাসায় হজরত নিজের গয়নাগাটি সব নিয়ে সেই ছেলেটার হাত ধরে পালিয়ে যান। কিন্তু মাঝপথে সেই ছেলেটা তার সমস্ত গয়নাগাটি নিয়ে তাকে ছেড়ে চলে যায়। আর যেটা দেখে হজরত ভীষণই ভেঙে পড়ে। এরপর সে বাড়ি ফিরে আসে, কিন্তু জানা যায় যে হজরত প্রেগনেন্ট। এরপর কাহিনী আবার প্রেজেন্টে আসে আর আমরা বুঝতে পারি যে হজরত কেন নূরকে এত অপছন্দ করে। সে আসলে নূরের মধ্যে নিজে সেই প্রেমিককে কোথাও না কোথাও দেখতে পায়। আর তাই মাঝে মাঝে নূরকে এভাবে অপদস্থ করে তার ভালো লাগে। যাই হোক, এরপর দেখা যায় যে নূরের সঙ্গে একজনের দেখা হয়। আর দেখা যায় যে নূর যখন ছোট ছিল তখন কাশ্মীরে একজন টেররিস্টকে নূর পুলিশের হাত থেকে বাঁচিয়েছিল। আর তার জন্য সেই লোকটা নূরকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। আর নূর আজ জানতে পারে যে আসলে তার এই স্কলারশিপের পিছনে এই লোকটারই হাত ছিল। আর সেই নিজের ইনফ্লুয়েন্স লাগিয়ে নূরকে এই আর্ট কলেজে ভর্তি করেছিল।
আর যেটা জানতে পেরে নূর ভীষণই অবাক হয়, কারণ সে এতদিন মনে মনে জানতো যে বেগম হজরত নূরের এই স্কলারশিপের ব্যবস্থা করেছিলেন, কিন্তু আদতেও তাই নয়। আর এরপর নূর তার সমস্ত কাজকর্ম পড়াশোনা ছেড়ে আবার কাশ্মীরে ফিরে আসে। আর নূর ফিরদৌসের আঁকা সমস্ত পেইন্টিং আর নিজের অন্যান্য সমস্ত আর্টের জিনিসপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর সে বেগম হজরতের সঙ্গে দেখা করে, আর বেগম হজরতকে জানায় যে ছোটবেলায় তিনি যে কষ্টটা পেয়েছেন সেই কষ্টের প্রতিশোধ তিনি এখন নূরের কাছ থেকে নিচ্ছেন। আর নূরের মতো গরিব মানুষদের দুঃখ পেতে দেখলে তিনি ভিতরে ভিতরে আনন্দ পান। আর তিনি এতদিন নূরকে উস্কেছেন আর ফিরদৌসকে ভালোবাসার জন্য বাধ্য করেছেন। আবার তিনি নূরের কাছ থেকে ফিরদৌসকে কেড়েও নিয়েছেন। আর এইসব কথা বলে নূর সেখান থেকে চলে যায়। আর নূরের এই কথাগুলো হজরতের মনে ভীষণ দাগ কেটে যায়। আর এরপর আমরা অতীত জীবনের আরো একটা সত্যি জানতে পারি। হজরত যখন প্রেগনেন্ট ছিলেন তখন তার বাবা সে কথা জানতে পেরে ভীষণই অশান্তি করেন। আর দেখা যায় যে হজরতের মিসক্যারেজও হয়ে যায়, আর তিনি তাতে আরো বেশি ভেঙে পড়েন। আর এরপর তাদের বাড়িতে কাজ করা এক দম্পতির একটা কন্যা সন্তান হয়। আর হজরত সেই মেয়েটিকেই দত্তক নেন আর তার নাম রাখেন ফিরদৌস। আর এটা জানা যায় যে ফিরদৌস হজরতের নিজের মেয়ে নয়। আর এরপর হজরত আত্মহত্যা করেন। আর হজরতের এই আকস্মিক মৃত্যুতে ফিরদৌস ভীষণই ভেঙে পড়ে। আর তার মৃত্যুর পর ফিরদৌস নিজের জন্ম পরিচয়ও জানতে পারে। আর সে জানতে পারে যে তাদের বাড়ির কেয়ারটেকারই তার আসল বাবা। আর এরপর হজরতকে যখন কবর দেওয়া হবে, ফিরদৌস তার গলা থেকে সে সবসময় যে লকেটটা পরে থাকতো সেটা খুলে নেয়। আর দেখা যায় যে সেই লকেটটার ভিতরে হজরত আর তার প্রেমিকের ফটো ছিল, যেটা দেখে ফিরদৌস এটা বুঝতে পারে যে আসলে হজরত তার সেই প্রেমিককে কোনোদিনও ভুলতে পারেনি, আর সে সারা জীবন তাকেই ভালোবেসে এসেছে। আর এটা দেখে ফিরদৌস বুঝতে পারে যে আসলে তার মা তাকে সব সময় মিথ্যে কথা বলে এসেছেন আর তাকে নূরের সম্পর্কে ভুল বুঝিয়েছেন। সে এটা বুঝতে পারে যে সে নূরকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবে না। আর হজরতকে কবর দেওয়ার পর ফিরদৌস সিদ্ধান্ত নেয় যে সে নূরের কাছেই ফিরে যাবে। আর দেখা যায় যে নূর তার বাড়িতে ছিল। আর ফিরদৌস নূরের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে। আর সে বলে যে সে নূরকে ভালোবাসে আর তার সঙ্গে থাকতে চায়। আর শেষে আমরা দেখি যে ফিরদৌস আর নূর এক হয়ে যায়। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।